এবার হয়েছে তাই না? জি স্যার। ওকে, ঠিক আছে। শাহরিয়ার, জি স্যার। তুমি এবার বলো কি কি সংজ্ঞা লিখতে বলা হয়েছে। মহাকর্ষ, অভিকর্ষ, ওজন, মহাকর্ষীয় ক্ষেত্র, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, মহাকর্ষীয় বিভব, অভিকর্ষ কেন্দ্র বা ঘাত কেন্দ্র, মুক্তিবেগ, কৃত্রিম উপগ্রহ। মুক্তিবেগ। কৃত্রিম উপগ্রহ। আচ্ছা, আর এই সংজ্ঞাগুলোর ভিতরে যেগুলো হচ্ছে মানে নর্মালি পরীক্ষায় সাধারণত যেগুলো আসে সেগুলো হচ্ছে মহাকর্ষ, অভিকর্ষ, তারপর হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য এবং মুক্তিবেগ আর কৃত্রিম উপগ্রহ। এই কয়টা সংজ্ঞা বেশি গুরুত্বপূর্ণ। এগুলোর মধ্যে থেকেই হয়তো একটা সংজ্ঞা তোমরা পাইলেও পাইতে পারো, ঠিক আছে? তবে যেগুলো আমি বললাম সবগুলো পড়ে রাখা ভালো। আর যদি তোমরা চাও যে একটাও নাও পড়তে পারো, সেই কারণ আমাদের ম্যাথমেটিক্যাল আলোচনার সাহায্যে মানে যে সংজ্ঞাগুলো আর কি ম্যাথমেটিক অঙ্কের সমীকরণগুলো যদি ক্লিয়ার থাকে তা যে সমস্ত সংজ্ঞাগুলো আসে তা ওই রিলেটেড যে সমীকরণগুলো আছে সমীকরণ দিয়ে বানায় সংজ্ঞাগুলো আর তোমাদের লিখে দেওয়া যায় আর কি, ঠিক আছে? আর তাছাড়া তোমরা তো সবাই টুকরো টুকরো বিজ্ঞানী, এমনি তো সব সংজ্ঞা তোমরা বানায় লেখো, তাই না? আচ্ছা, যাই হোক আর কি, এখন হচ্ছে আমাদের আর ব্যাখ্যাগুলো যেটা সেটা আলাদা করে কোনো কিছু পড়ারই কোনো দরকার নেই। এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল আলোচনার ভিতরে আর কি ব্যাখ্যাগুলো হয়ে যায়, বা যেসব ব্যাখ্যাগুলো আসে ম্যাথমেটিক্যাল যে আলোচনাগুলো থাকে সেগুলো যাদের ক্লিয়ার থাকে তারা ওগুলো পারে আর কি। তা আমরা হচ্ছে প্রথমে যেটা আর কি পড়বো সেটা হচ্ছে সংজ্ঞার সমাধান। আমরা একটা দুইটা সংজ্ঞা আর কি আগে আলোচনা করি। সেটা হচ্ছে মহাকর্ষ কাকে বলে। মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলা হয় হচ্ছে মহাকর্ষ। আর মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু হচ্ছে কি, যেমন মহাবিশ্বের দুইটা বস্তু হচ্ছে একটা হচ্ছে সূর্য আর একটা হচ্ছে চন্দ্র। এরকম আরো অনেক বস্তু আছে, তার ভিতরে হচ্ছে এই দুইটা বস্তুর যে আকর্ষণ তাকে বলা হবে হচ্ছে মহাকর্ষ। এন্ড অভিকর্ষ কি? অভিকর্ষটাও একটা মহাকর্ষ, কিন্তু এখানে অভিকর্ষ বিষয়টা কিভাবে আসে, মহাবিশ্বের দুইটা বস্তু মধ্যে যে আকর্ষণ সেটা ছিল মহাকর্ষ। এখন সেই দুইটা বস্তুর মধ্যে যদি একটা বস্তু হয় পৃথিবী, তাহলে পৃথিবীর সাথে মহাবিশ্বের অন্য একটা বস্তুর যে আকর্ষণ তাকে বলা হয় হচ্ছে মহাকর্ষ, কিন্তু এটার স্পেশাল একটা নাম রাখা হয়েছে যেটাকে বলা হয়েছে অভিকর্ষ। মানে মহাবিশ্বের যে কোনো দুইটার মধ্যে যে আকর্ষণ তাকে বলা হয় মহাকর্ষ, কিন্তু এর ভিতরে যদি একটা বস্তু পৃথিবী হয় তাহলে পৃথিবীর সাথে মহাবিশ্বের অন্য একটা বস্তুর যে আকর্ষণ তাকে বলা হয়েছে অভিকর্ষ। কিন্তু বেসিক্যালি এটাও কিন্তু একটা মহাকর্ষ, কিন্তু এটাকে আমরা পৃথিবী কাদের? পৃথিবী হচ্ছে আমাদের, আর আমাদের যে কোনো জিনিসের কি থাকবে, একটা স্পেশালিটি থাকবে। আর সেই স্পেশালিটির জন্য অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে এখানে একটা স্পেশাল নাম দিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি অভিকর্ষ, ঠিক আছে? তাই যাই হোক, এটা আমাদের বিষয় না। এখন হচ্ছে আমাদের এই মহাকর্ষ নিয়ে একজন ভদ্রলোক, ওনার নাম হচ্ছে নিউটন, উনি একটা সূত্র প্রদান করেছে। এটা হয়তো তোমাদের ব্যাখ্যায়ও থাকতে পারে, আর অঙ্কের জন্য আমরা ওটা শিখবো আর কি। তা মহাকর্ষ সূত্র কি? মহাকর্ষ সূত্র হচ্ছে মহাকর্ষের সংজ্ঞার ভিতরেই আমাদের আছে। সেটা হচ্ছে যে মহাবিশ্বের দুটা বস্তু, মনে করি একটা বস্তু হচ্ছে এটা, যার ভর মনে করলাম m1, আর এই হচ্ছে আর একটা বস্তু যার ভর মনে করলাম m2। আর এদের কেন্দ্রদ্বয়ের যে দূরত্ব সেটা মনে করলাম হচ্ছে d। কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? d। আচ্ছা, ডিটা নিচে লিখি, d। আর এদের মধ্যে ক্রিয়ারত যে মহাকর্ষ বল, সেই মহাকর্ষ বলটা হচ্ছে কি F। আর এই বলটা মাস্ট বি হচ্ছে আকর্ষণ বল। মহাকর্ষ বল কি, মহাকর্ষের সংজ্ঞার ভিতরে ছিল মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলা হয় মহাকর্ষ। তাহলে হচ্ছে মহাকর্ষ বলটা কিন্তু অ্যাকচুয়ালি আকর্ষণ বল, এখানে বিকর্ষণের কোনো ফাংশনই নাই আর কি। এখানে হচ্ছে তোমার একটা তথ্যগত প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে কি এরকম যে মহাকর্ষ বলের প্রকৃতি, কতে লেখা আছে আকর্ষণ ধর্মী, খতে লেখা আছে বিকর্ষণ ধর্মী, গতে লেখা আছে উভধর্মী, আর ঘতে লেখা আছে কোনো একটা বাজে ধর্মী আর কি, বা যাই কিছু একটা লেখা আছে। তাহলে আনসারটা কি হবে বলতো? আচ্ছা, বলা লাগবে না, আকর্ষণ ধর্মী, যেটা আমাদের সংজ্ঞার ভিতরে রয়ে গেছে। মহাবিশ্বে যে কোনো দুটা বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলা হচ্ছে মহাকর্ষ, তাই না? আচ্ছা, তাহলে সেই মহাকর্ষ বলটা হচ্ছে আকর্ষণ ধর্মী। আচ্ছা, এনিওয়ে, এখন এই যে আমরা যেটা দেখতেছি দুইটা বস্তুর ভর যথাক্রমে m1 এবং m2, এরা পরস্পর d দূরত্বে অবস্থান করতেছে। আর নিউটন সাহেব কি বলেছে যে
এই যে যে বলটা আর কি যেখানে প্রযুক্ত বল ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক, তার মানে এফ প্রপোর্শনাল হচ্ছে m1 m2। আর কি বলছে, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তার মানে এফ প্রপোর্শনাল 1/d²। আর দুইটা প্রপোর্শনাল একই সাথে, সেই ক্ষেত্রে আমরা অনুপাতের সূত্রতে কি লিখতে পারি, এফ প্রপোর্শনাল m1 m2 বাই হচ্ছে d²। আর প্রফেশনাল আমাদের সহ্য হয় না, এই জন্য আমরা ওটা কি করি, সমান বানাই। কিভাবে সমান বানাই, এই যে এফ ইকুয়াল টু একটা ধ্রুবক আনি, যেখানে আনলাম হচ্ছে ক্যাপিটাল জি ইন্টু m1 m2 বাই হচ্ছে d²। ঠিক আছে, এখানে জি হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, যাকে বলা হয় হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। আচ্ছা ওটা পরে লিখি, আগে এটাকে সবাই 1 নাম্বার দাও। এটা হচ্ছে অঙ্কের জন্য আমাদের একটা সমীকরণ। ঠিক আছে, এর নিচে d², বুঝতে পারছো সবাই, দেখা যাচ্ছে d², দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা তাহলে আছে f ইকুয়াল টু g ইন্টু m1 m2 বাই d², এটা হচ্ছে আমাদের অঙ্কের জন্য একটা সমীকরণ। আর এটা হচ্ছে আমরা কি করলাম, এই যে যে আলোচনাটুকু করলাম না, এটা দেখা গেল তোমাদের যে 2 নম্বরে যে ব্যাখ্যা, সেখানে বলে দিয়েছে নিউটনের মহাকর্ষ সূত্রটি ব্যাখ্যা করো। ঠিক আছে, তখন ব্যাখ্যার জন্য কি করবা, এই যে যতটুকু আমরা যে যা যা আলোচনা করলাম এই জিনিসটাই লিখে দিলে তোমাদের হচ্ছে 2 মার্কস দিয়ে দিবে। আবার এইটা এই কনসেপ্টটা একটু আলোচনা করতে পারলে 2 মার্কস পেয়ে যাবে আর কি। এখন লিখলেই নম্বর পাওয়া যায়, ও ভুল টুল ওটা কোনো ব্যাপারই না আর কি। ঠিক আছে, আচ্ছা এনিওয়ে, এখন এই যে f ইকুয়াল টু g ইন্টু m1 m2 m1 m2 বাই d², এই জায়গায় হচ্ছে জি, ক্যাপিটাল জিটা কি, ক্যাপিটাল জিটা হচ্ছে একটা ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক, যার নাম আছে, সবাই লেখো জি সমান, এই ক্যাপিটাল জি সমান লেখো, এই যে ক্যাপিটাল জি সমান মহাকর্ষ ধ্রুবক, মহাকর্ষ ধ্রুবক বা অভিকর্ষ ধ্রুবক, মহাকর্ষ ধ্রুবক বা অভিকর্ষ ধ্রুবক বা বিশ্বজনীন ধ্রুবক বা সার্বজনীন ধ্রুবক, বা সার্বজনীন ধ্রুবক। তাহলে জি এর কয়টা নাম, 4টা নাম, মহাকর্ষ ধ্রুবক, অভিকর্ষ ধ্রুবক, তারপর হচ্ছে বিশ্বজনীন ধ্রুবক এবং সার্বজনীন ধ্রুবক। হয়েছে লেখা সবার? জি স্যার। এখন দেখো এই যে এই যে অঙ্কের জন্য যে আমরা সমীকরণটা আর কি লিখলাম, জি এফ ইকুয়াল টু জি ইন্টু m1 m2 বাই d², এখানে হচ্ছে জি এর পরিচয় পর্ব আমাদের শেষ হলো। আর সেটা হচ্ছে কি, জি এর কয়টা নাম, 4টা নাম, আর সেই নাম 4টা আমরা লিখলাম। এখন এটা মুখস্থ করবো এবং মনে রাখবো। কারণ কেন মনে রাখবো, কারণ দেখা যায় কি যে আমরা বইয়ে যে নামটা সাধারণত ওরা ইউজ করছে, বা যেটা আমরা ইউজ টু যে নামটা, পরীক্ষা হলে যে দেখা যায় যে সেই নামটা না দিয়ে অন্য একটা নাম আমাদের সামনে আর কি তারা দিয়ে দেয়, তখন আমরা কনফিউজ হয়ে যাই যে এটা আসলে কি। আর সে কোনো কনফিউশন যেন আমাদেরকে আটকাইতে না পারে, বা কোনো কনফিউশন যেন আমরা পড়ে যেয়ে জানা জিনিস ভুল না করে আসি, এই জন্য আমরা A to Z সব লিখে রাখলাম। ঠিক আছে, তা যাই হোক আর কি, এখন এই 1 নম্বর সমীকরণ থেকে অঙ্ক আসবে, তার আগে আর কি এই সমীকরণে আমাদের একটা ইম্পর্ট্যান্ট তথ্যগত প্রশ্ন আছে, আর সেই প্রশ্নটা কি লিখো সবাই। এই যে ক্যাপিটাল জি এর মানে জি এর একক এবং মাত্রা, জি এর একক এবং মাত্রা, জি কি জিনিস সেটা আমরা আগেই লিখে রাখছি, যে 4টা নাম আর কি। এখন ওরা তো জি বলবে না, ওরা বলবে হচ্ছে এই 4টা নামে যে কোনো একটা নাম দিয়ে বলবে যে বিশ্বজনীন বা সার্বজনীন ধ্রুবক, সার্বজনীন ধ্রুবকের একক নিচের কোনটি, বা সার্বজনীন ধ্রুবকের মাত্রা নিচের কোনটি। ঠিক আছে, আমরা এখানে আমাদের এই 1 নম্বর সমীকরণে একটা ইম্পর্ট্যান্ট তথ্যগত প্রশ্ন আছে, সেটা হচ্ছে কি যে জি এর একক এবং মাত্রা, ক্যাপিটাল জি এর একক এবং মাত্রা। আর আমরা ওই যে টেস্টিং যে ক্লাসগুলো হয়েছিল শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত, সেখানে আমরা বোধহয় একক এবং মাত্রা সংক্রান্ত কোনো আলোচনা হয়েছিল। সেখানে বোধহয় আমরা শিখছিলাম কি যে ফিজিক্সের কোনো একক বা মাত্রা আমরা কেউ মুখস্থ করব না এবং মনে রাখবো না। কি করব আমরা, যেটা করব সেটা হচ্ছে অঙ্কের জন্য সমীকরণ মনে রাখবো,
অঙ্ক আসলেও আমরা পারবো, এবং একক বা মাত্রা আসলে আমরা কি করবো, সমীকরণটা ক্যালকুলেশন করে একক বা মাত্রা বের করে তারপরে আমরা দাগাবো। যেমন এই যে জি এর একক বা মাত্রা, এটা যদি আমরা আসে আমাদের পরীক্ষায়, তখন আমরা কিভাবে এটা করব সেটার জন্য সবাই খেয়াল করো। এখানে হচ্ছে আমরা সমীকরণ, কোন সমীকরণে যেন জি আছে, এই যে 1 নাম্বার সমীকরণ। আচ্ছা, 1 নাম্বার সমীকরণটা আমি উপরে লিখি সবার। 1 নাম্বার সমীকরণ হচ্ছে f ইকুয়াল টু জি ইন্টু m1 m2 বাই হচ্ছে d স্কয়ার। এর আগে আমি m1 m2 ছোট হাতের দিছিলাম, এখন বড় হাতের দিলাম, এটা কোনো ব্যাপার না, হাত দুটাই একই সাইজের, ছোট বড় বলে কোনো কিছু নেই, দিলেই একটা হলো আর কি, ঠিক আছে। আচ্ছা, এনিওয়ে এখন এখান থেকে হচ্ছে এই সমীকরণ থেকে অঙ্ক আসবে। অঙ্ক কিভাবে আসবে সেটা আমরা পরে দেখতেছি, আগে হচ্ছে আমরা জি এর এককটা এবং মাত্রাটা বের করে দেখি যেটা কিভাবে আর কি আমরা করব। যেমন দেখা হচ্ছে এখানে যেমন জি এর একক মাত্রা আমরা বের করবো, তখন এই সমীকরণ থেকে আমাদের কি করতে, ক্যালকুলেশন করে জি সমান কি সেটা আমরা বের করব। তাহলে আমরা সেটা বের করি, জি সমান এর পাশে তো এফ আছে তাই না, আর ডি স্কয়ারটা উপরে চলে যাবে না, এফ ইন্টু ডি স্কয়ার বাই হচ্ছে m1 m2। তার মানে জি সমান ওই যে f ইকুয়াল টু জি ইন্টু m1 m2 বাই ডি স্কয়ার থেকে আমরা জি ইকুয়াল টু f ডি স্কয়ার বাই m1 m2 এটা লিখতে পারি না? পারি? আচ্ছা, তাহলে এখন হচ্ছে প্রথমে আমরা কি করব, এই যে এটা লিখবো, যেটাই আসুক আর কি, যে জিনিসটারে একক বা মাত্রা চাবে, আমরা দেখবো যে ওটা কোন সমীকরণে আমরা জানি, সেই সমীকরণটা প্রথমে লিখবো, লিখে তারপর যেটার একক বা মাত্রা যাবে সেটা সমান কি হয় ওটা আমরা সাজানোর পরে এরপরে দেখো যে এককটা আমরা যদি বের করি, তাহলে হচ্ছে এখন কিভাবে, এই যে এখানে লিখি, প্রথম হচ্ছে বলের একক কি জানো? নিউটন। তাহলে লিখলাম হচ্ছে নিউটন, তো লেখা যাবে না, লিখবো হচ্ছে এন, তাই না? ওই যে এন দ্বারা প্রকাশ করলে হচ্ছে নিউটন হয়ে গেল, তাই না? এরপর হচ্ছে দূরত্বের একক কি জানো? মিটার। তাহলে লিখবো হচ্ছে মিটার স্কয়ার। আর বাই ভর ইন্টু ভরের একক কি জানো? কেজি। কি লিখবো? কেজি স্কয়ার। ঠিক আছে। এখন আমরা কি করব, এটাকে আছে এই যে এক লাইনে নিব, আর এক লাইনে লিখতে গেলে কি হবে, নিউটন মিটার স্কয়ার, তারপর হচ্ছে কেজি ইনভার্স 2। ঠিক আছে, আমরা কি পেলাম, এই যে জি এর একক পেয়ে গেলাম কি, নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। কি ক্লিয়ার? জি স্যার। সবাই বুঝতে পারছো ব্যাপারটা? জি স্যার। এখন এই এককটা তোমার মনে করো যে তুমি শিখে গেলা কি, নিউটন মিটার স্কয়ার জি ইনভার্স 2, ঠিক আছে, বা এটা তুমি যে পরীক্ষা হলে বের করলা, দেখলা কি কোনো অপশনে না এই জিনিসটা নাই। হ্যাঁ, এই যে যেটা আমরা শিখলাম নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, তাহলে সেটা কি হইতে পারে আর কি। হ্যাঁ, সেটার জন্য আমরা হচ্ছে একটুখানি দেখি। আচ্ছা, নিউটন মানে কি জানো? কেজি, তারপর মিটার পার সেকেন্ড স্কয়ার না? ওই যে নিউটন তো এফ ইকুয়াল টু কি এম এ না, আর এম মানে হচ্ছে ভর কেজি, আর এ মানে মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ, ইনটু হচ্ছে কি মিটার স্কয়ার, তারপরে সে কেজি ইনভার্স 2। কি ঠিক আছে? এটা লেখা যায়? দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এখন দেখো তো এখান থেকে আমরা কি লিখতে পারি, কেজি ইনটু কেজি ইনভার্স 2, তার মানে কি হয়, কেজি ইনভার্স, তাই না? ওই যে একটা যোগ মাইনাস দুইটা, তার মানে কি মাইনাস একটা না? আর এরপরে মিটার ইনটু মিটার স্কয়ার কি হয়, মিটার কিউব। আর এদিকে হচ্ছে কি সেকেন্ড না, আর কিছু সেকেন্ডের সাথে কোনো প্রবলেম নেই, আছে মানে সেকেন্ড ইনভার্স 2। ঠিক আছে, তার মানে এখন আমরা কি পেলাম, এটা হচ্ছে কি তার মানে জি এর একক কি হইতে পারে, কেজি ইনভার্স মিটার কিউব সেকেন্ড ইনভার্স 2, তাই না? তোমরা কি বুঝতে পারছো ব্যাপারটা? জি স্যার। এখন এটা যদি এরকম ভাবে ওরা ভাঙে, তখন প্রশ্নটা কিভাবে হয় জানো? ওই যে কি যেন একটা প্রশ্ন হয় না তোমাদের, ওই যে অতিরিক্ত বহু নির্বাচনী প্রশ্ন না কি যেন একটা প্রশ্ন আছে না, অভিন্ন বহুপদী সমাপ্তি সূচক। ওরে বাপরে বাপ, বিশাল ব্যাপার। হ্যাঁ, সেটাই আর কি, অভিন্ন, যেটা আর কি ওখানটা যে তোমার বলবে কি জি এর একক 1 নাম্বার দেওয়া আছে এটা, 2 নাম্বার দেওয়া আছে এটা, আর 3 নাম্বারে আরেকটা ভুল জিনিস দেওয়া আছে, দিয়ে এরপরে নিচের কোনটি সঠিক বলে ক নাম্বারে লেখা আছে 1, খ নাম্বারে লেখা আছে 2, গ নাম্বারে লেখা আছে হচ্ছে
1 ও 3, আর ঘ নাম্বার লেখা আছে 1 ও 2। তাহলে আনসার কোনটা হবে? মানে এটা লেখা আছে হচ্ছে 1 নম্বরে, এটা লেখা আছে 2 নম্বরে, আর ঘতে লেখা আছে 1 ও 2। তাহলে আনসার কোনটা হবে? ঘ 1 ও 2। তার মানে ঘ নাম্বারটা আনসার, তাই না? কি বুঝতে জি পারছো স্যার। ব্যাপারটা? মানে ওই যে ওই সমাপ্তি সূচক যে বহু নির্বাচনী প্রশ্ন সেভাবে যদি আসে তখন এভাবে হইতে পারে, আর যদি ডাইরেক্ট আর কি বহু নির্বাচনী প্রশ্নে আসে যে জি এর একক নিচের কোনটি, তখন আমার ধারণা তোমরা এটাই পেয়ে যাবো আর কি, ঠিক আছে? আর এটা তখন আর কি এগুলো কেউ মুখস্থ করবা না এবং মনে রাখবা না, কই করবা এই যে অঙ্কের সমীকরণ মনে রাখবা, আর পরীক্ষায় এগুলো একটু বানায় তারপরে আর কি তোমরা এটা দাগাবা আর কি, ঠিক আছে? বুঝতে পারছো ব্যাপারটা? এখন এটা হয়তো এককের ক্ষেত্রে হয়তো একটু তোমাদের কাছে মনে হচ্ছে যে মনে রাখলেই ভালো, সে হইতে পারে আর কি, কিন্তু মনে রাখবা কত? তোমাদের মনে তো জায়গা কতটুকু জায়গা, আর রাখলে তো একটার পর একটা রাখতে রাখতে ওই যে ইনফরমেশন গুলো চাপা পড়ে যাবে আর কি। এই জন্য এই জায়গাটা তোমরা করতে, কিন্তু এই মাত্রার ক্ষেত্রে যে তোমরা মনে রাখলে বেশি ঝামেলায় পড়ে যাওয়া, সেটা কিরকম আমরা একটু দেখি যে মাত্রাটা আর কি। যেমন এখন যদি আমাদের মাত্রা বের করতে বলতো তাহলে হচ্ছে আমরা এই যে নিচেই করি আর কি, হ্যাঁ, ওই যে এফ ডি স্কয়ার বাই m1 m2, এটা তো আমরা করবোই। তারপরে এফ এফ হচ্ছে কি বল, তাই না? আর বলের মাত্রা কি এটা সবার মুখস্থ না? এম এল ইনভার্স টু, এটা আমাদের মুখস্থ হয়ে গেছে আর কি, ঠিক আছে? তারপরে যদি কারো মুখস্থ না থাকে তাহলে এফ ইকুয়াল টু এম এ, তারপরে এ ইকুয়াল টু ভি বাই টি, ওই ফরম্যাটে যে আবার ভি সমান এস বাই টি, সেই ক্ষেত্রে ওটা ভেঙেও করতে পারি আর কি, তবে এটা আমাদের করতে করতে মুখস্থ হয়ে গেছে। এই জন্য এফ ইকুয়াল টু এম এল টি ইনভার্স টু ইনটু ডি, ডি এর মাত্রা কি জানো? এল স্যার। এল, তাহলে হচ্ছে এল স্কয়ার। আর এম এর মাত্রা কি? এম এর মাত্রা হচ্ছে এম, তার মানে এম স্কয়ার, এটা না কি? ঠিক আছে? তাহলে এখন দেখো তো এই যে এম আর এম স্কয়ার কাটলে কি হবে? এম ইনভার্স, তাই না? আর এরপর হচ্ছে এল ইনটু এল স্কয়ার মানে এল কিউব, আর হচ্ছে কি টি ইনভার্স 2। ইনভার্স 2, ঠিক আছে? হইছে? এবার দেখো এই হচ্ছে কি জি এর মাত্রা, ঠিক আছে? এবং এটা যদি আমি মুখস্থ করে যাই তখন ক খ গ কতে যখন এই একই টাইপের 4টা জিনিস দেওয়া থাকবে তখন আমরা কি হবে কনফিউজড হয়ে কি করব, এইটা এইটা না এইটা, ও হ্যাঁ এইটা কোনটা যেটা না, তাই না? বুঝতে পারছো ব্যাপারটা? এই টাইপের আমরা একটা ভুল করে ফেলতে পারি। এই জন্য যদি এগুলো বের করে নিই পরীক্ষায় যে, তাহলে আমাদেরকে সুবিধা পাবো আর কি। এই যে একক মাত্রা, এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে কোনো তথ্যগত প্রশ্ন না বা মুখস্থ করার বিষয় না, এটা আসলে এগুলো হচ্ছে আমরা একটা অঙ্ক হিসেবে আর কি এটাকে ট্রিট করতে পারি আর কি। মানে ফিজিক্স মানেই হচ্ছে ম্যাথ, মানে ম্যাথমেটিক্যাল যে কোনো চিন্তা দিয়ে যে কোনো অজানা জিনিসও তোমরা ওখানে যে বানায় বানায় লিখে চলে আসতে পারে, ঠিক আছে? আচ্ছা এবার দেখো এই যে আমরা যে মাত্রাটা বের করলাম, এই মাত্রার সাথে আমরা যে এককটা যে ভেঙে যেটা করছিলাম সেটার সাথে দেখো যে মিল আছে কিনা। এই যে এম মানে কি কেজি না, তাহলে হচ্ছে কি কেজি ইনভার্স, আর এল মানে কি মিটার কিউব, আর টি মানে কি সেকেন্ড ইনভার্স 2। দেখতে পাচ্ছ ওই যে আমরা এই যে এটাকে ভেঙে এটা বানাইছিলাম না, এটা আসলে যে মাত্রার টার্মটা আর কি। বুঝতে পারছো সবাই? কি ক্লিয়ার? তাহলে আমরা 1 নম্বর একটা সমীকরণ শিখলাম, সেটা হচ্ছে মহাকর্ষ সূত্র থেকে আর কি আমরা পাইছি। মহাকর্ষ সূত্রটা কে আবিষ্কার করেছে? নিউটন। এমন ভাবে নিউটন বললাম মনে হলো নিউটন তোমাদের বাড়ির কাজের ছেলে, তোমাদের বাড়িতেও কাজ করে আর কি। আর আইজ্যাক নিউটন কে আবিষ্কার করেছে? স্যার আইজ্যাক নিউটন। মহাকর্ষ সূত্র কে আবিষ্কার করেছে? স্যার আইজ্যাক নিউটন। স্যার আইজ্যাক নিউটন। এটা আসলে আইজ্যাক না, আমার ধারণা এটা হবে হচ্ছে হাইজ্যাক। মানে নিউটন ছিল একজন হাইজ্যাকার। তারপরে যে আছে সে এত বিখ্যাত হয়ে গেল তখন তো এই হাইজ্যাকার এটা আর বলা যায় না, এই জন্য আবার বাদও দেওয়া যায় না। এই জন্য আমার ধারণা হাইটা কেটে আই করা হয়েছে আর কি, স্যার আইজ্যাক নিউটন। এখন হাইজ্যাকার কি করে? কারণ হচ্ছে সে কি করতো, এরও জিনিস হাইজ্যাক করে করে নিজের নামে চালাই দিত আর কি। নিউটন বিখ্যাত কি জন্য? নিউটন হচ্ছে 3টা গতিসূত্র প্রমাণ করার জন্য বিখ্যাত। গতিসূত্র 3টার 1 নাম্বার এবং 2 নাম্বার সূত্র নিউটন যেদিন প্রমাণ করছে তার 100 বছর আগে এই সূত্র দুটো আবিষ্কার করছে হচ্ছে গ্যালিলিও।
আর আমার ধারণা গ্যালিলিওই ছিল হচ্ছে সবচেয়ে ট্যালেন্ট। কেন? কারণ সে হচ্ছে কোনো কিছু সে শুধু বলেই গেছে, এত কথা বলেছে, কোনো প্রমাণ করার কোনো টাইম পায়নি, এরপর একদিন মারা গেছে, ঠিক আছে? এবং সে কোনো মানে যারাই ব্যাখ্যা করেছে তারাই আসলে সমালোচনার সম্মুখীন হয়েছে আর কি। এবং ও ছিল হচ্ছে অরিজিনাল ট্যালেন্ট, ও যেন কোনো সমালোচনা না পড়ে সেই জন্য ও কোনো ব্যাখ্যা না করে কি করছে, খালি বলে গেছে আর কি। যার জন্য গ্যালিলিওর বিরুদ্ধে কোনো কমপ্লেন কিন্তু এখনো পর্যন্ত কেউ দিতে পারে নাই, ঠিক আছে? আচ্ছা বাপ্পি, তোমার ক্যামেরা অন কি জন্য? ক্যামেরা অফ করো। আচ্ছা এনিওয়ে, তাই এখন হচ্ছে এইবার হচ্ছে নিউটন কি করতো, ওই যে ওর জিনিস চুরি করে করে বা হাইজ্যাক করে করে নিজে প্রমাণ করে নিজের নামে চালাই দিত। এই জন্য নাম হচ্ছে অ্যাকচুয়ালি ও ছিল একজন হাইজ্যাকার, কিন্তু এত বিখ্যাত হয়ে যাওয়ার জন্য হাইজ্যাকার রাখা যায়নি, এই জন্য আবার কেটে না দিয়ে ওটা আসলে হাইজ্যাক, সেটা হচ্ছে আমার ধারণা আর কি, ঠিক আছে? যাই হোক, এটা নিউটন শুনলে তো আমাদের মারতে আসবে আর কি। যাই হোক, ওটা কোনো বিষয় না আর কি। আর 3 নাম্বার সূত্র যেটা নিজে আবিষ্কার করেছে, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এই কথাটা কি ঠিক? বলো। 100% ঠিক স্যার। 100% ঠিক। কে বললো এটা? এটা ভুল, কজ আপনি একটা পাথরের মাঝে পাথর। কে বললো 100% ঠিক? এই কথাটা কে বললো? নাম বলো। স্যার আমি। আমিটাকে নাম বলো। রিয়ন স্যার। রিয়ন? আচ্ছা হ্যাঁ, সেটা বলবা যে আমি রিয়ন, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এনিওয়ে, এখন হচ্ছে তোমার হচ্ছে আমি বলি যে তাহলে এক কাজ করি, এখন হচ্ছে আমি তোমার নাকের উপরে একটা বক্সিং দিলে আমার হাত যে পরিমাণ ক্রিয়া তোমার নাকের উপরে করবে, নিউটনের 3য় সূত্র অনুসারে তোমার নাক কি আমার হাতের উপর সেম পরিমাণ প্রতিক্রিয়া দিবে, নাকি একটু বেশি দিবে না একটু কম দিবে? আচ্ছা এটা বাদ দিলাম, তোমার খালি খালি আমি নাকের উপরে কান মারতে যাব, পরে তোমার মা বাবা আবার আমার নামে মামলা করে দিতে পারে। তুমি এক কাজ, তোমার মাথা দিয়ে ওয়ালে একটা বাড়ি মারো, দিলে দেখো তোমার মাথা যে পরিমাণ ক্রিয়া ওয়ালের উপর করবে, ওয়াল কি তোমার মাথার উপরে কি সেম পরিমাণ প্রতিক্রিয়া দিবে নাকি একটু বেশি দিবে? অনেক বেশি। সেটা তুমি এখন একটু বাসায় প্র্যাকটিস করো আর কি। হ্যাঁ, এটা তোমার HW, আমরা আগামীকাল ক্লাসে তোমার মাথাটা দেখবো আর কি। হ্যাঁ, যে তুমি HW করেছো, ঠিক আছে? ওকে ঠিক আছে তাহলে। ওকে এনিওয়ে, ঠিক আছে স্যার। সেটা হচ্ছে তুমি HW করে কালকে আমাদের সবাইকে মাথা দেখাবে আর কি। হ্যাঁ, সাদা ব্যান্ডেজ লাগায় আর কি, ঠিক আছে? আর মরে গেলে তো আলহামদুলিল্লাহ, যাক, তুমি করোনার হাতে বেঁচে গেলা আর কি, ঠিক আছে? বুঝতে পারছো ব্যাপারটা? মানে হ্যাপি লাকি হয়ে গেল আর কি তুমি। হ্যাঁ জি স্যার। এমনি নরমালি আর কি এইভাবে যদি মরো তাহলে সবাই জানবে যে করোনা ছাড়াই সে মারা গেছে, সেক্ষেত্রে সবাই তোমার দাফন কাফন এবং তোমার ইসে অ্যাটেন্ড করবে। কিন্তু তুমি যদি অন্য নরমালি মারা যায় তাহলে কিন্তু করোনা উপলক্ষে তোমার কাছে কেউ যাবে না আর কি। বুঝতে পারছো ব্যাপারটা? সেক্ষেত্রে এই টাইমে তুমি আর কি সেলিব্রিটি হওয়ার জন্য এটা তোমার একটা ভালো সুযোগ আর কি। আচ্ছা এনিওয়ে, এখন তাহলে আমরা এই যে 1 নম্বর সমীকরণ যেটা শিখলাম, এখান থেকে হচ্ছে আমাদের কি হইতে পারে, 2 মার্কসের ব্যাখ্যা আসতে পারে, সেটা হচ্ছে মহাকর্ষে নিউটনের মহাকর্ষ সূত্রটা ব্যাখ্যা করো। সেটা হচ্ছে আমরা এখান থেকে আর কি কিভাবে ব্যাখ্যা করব সেটা আমরা শুরুতেই দেখলাম। তারপর হচ্ছে এখান থেকে MCQ কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে কি যে মহাকর্ষ বলের প্রকৃতি কি সেটা আমরা শিখলাম, যেটা সংজ্ঞায় লিখা দেওয়া আছে। আবার হচ্ছে মহাকর্ষ কাকে বলে সে সংজ্ঞা আসতে পারে। আবার কি আসতে পারে, জি এর নাম সংক্রান্ত কোনো প্রবলেম এবং জি এর একক এবং মাত্রা সংক্রান্ত প্রবলেম তো খুবই গুরুত্বপূর্ণ আর কি, ঠিক আছে? আর এই সমীকরণটা থেকে অঙ্ক কিভাবে আসবে, এখান থেকে অঙ্ক আসলে হচ্ছে তোমার ডাইরেক্ট অঙ্ক আসতে পারে। সেটা কিরকম, লেখো সবাই। 200 কেজি ও 300 কেজি, 200 কেজি ও 300 কেজি ভরের দুইটা বস্তু, 200 কেজি ও 300 কেজি ভরের দুইটি বস্তু অসীম দূরে অবস্থিত। 200 কেজি ও 300 কেজি ভরের দুইটি বস্তু অসীম দূরে অবস্থিত। বস্তুদ্বয়ের মধ্যে 200 কেজি ও 300 কেজি ভরের দুইটি বস্তুর অসীম দূরে অবস্থিত বস্তুদ্বয়ের মধ্যে ক্রিয়ারত মহাকর্ষ বল নিচের কোনটি?
বস্তুদ্বয়ের মধ্যে ক্রিয়ারত মহাকর্ষ বল নিচের কোনটি? প্রশ্নবোধক চিহ্ন। লেখা শেষ হয়েছে? লেখা শেষ হয়েছে? জি স্যার। কতে লিখো অসীম। জি স্যার শেষ। কতে লিখো অসীম। খতে লিখো শূন্য। গতে লিখো 3 দুগুণে 6, 6 36। আচ্ছা 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 11 আর হচ্ছে 2 আর 2 4, তার মানে হচ্ছে 11 4 গেলে তো 7। আচ্ছা 10 টু দি পাওয়ার -5, 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার -5 নিউটন। ঠিক আছে। আর ঘতে লিখো নির্ণয় করা অসম্ভব। ঘতে লিখো নির্ণয় করা অসম্ভব। লেখা শেষ হয়েছে? জি স্যার। তার মানে এই যে অঙ্কটা আমরা লিখলাম, এইরকম যদি কোনো অঙ্ক আসে তাহলে তোমরা মাস্ট বি এটা তোমরা নিশ্চিত থাকবা যে এই অঙ্কটা হচ্ছে এমসিকিউ তে আসবে, কারণ এটা একটা টেকনিক্যাল অঙ্ক। আর এসব অঙ্কগুলো সাধারণত এমসিকিউ তে দিয়ে স্টুডেন্টদের বিভ্রান্ত করা হয় আর কি। ঠিক আছে। তাহলে এখন আমরা এই অঙ্কটা যদি করি তাহলে কিভাবে করব? সেটা হচ্ছে যে 200 কেজি ও 300 কেজি ভরের দুটো বস্তুর অসীম দূরে অবস্থিত, এদের মধ্যে ক্রিয়ারত মহাকর্ষ বল কত? তাহলে আমরা জানি এফ ইকুয়াল টু কি জি। জি এর মান কত? 6.673 into 10 inverse 12. ওই পরেরটা লাগে 6.667 দিলেই হবে। 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11, 12 না। ঠিক আছে। 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11। ঠিক আছে। ইন্টু হচ্ছে এম অন কত? 200 কেজি ইন্টু 300 কেজি। আর বাই হচ্ছে দূরত্ব কত যেন? অসীম স্যার। অসীম। অসীমকে আমরা ওই যে ইনফিনিটি অসীম স্কয়ার। এই অসীমকে বর্গ করলে কি হয়? অ্যানসার 0 স্যার। এই কথা বেশি বলবো না, তোমাকে যেটা প্রশ্ন করছে সেটা আনসার দাও। এই অসীমকে বড় করলে কি হয়? অসীম। অসীম। মানে অসীমকে বড় করলেও অসীম হয়। অসীম। আর অসীমের সাথে কোনো কিছু গুণ করলেও কি হয়? অসীম হয়। আচ্ছা ঠিক আছে। তাহলে এখন এবার আর সামথিং বাই অসীম সমান কি? জসিম। জসিম। ম্যাথিরোর। জসিম যেহেতু মারা গেছে, কে বললো ম্যাথিরোর? রূপক, তুমি কথা বলে না, তোমার না কথা বলতে নিষেধ করছিলাম। আচ্ছা তোমরা পড়ালেখা করতে এসে সবাই রে, এভরিওয়ান রে এ সমস্ত কি প্রশ্ন করা, কি লেখাপড়া করতেছো নাকি হচ্ছে সবাই রে নিয়ে এত আগ্রহ তোমার? সবাই রে নিয়ে এত প্রশ্ন করার কি হলো? মেসেজ টেসেজ ছোড়া, এগুলো কি দরকার? অবাক কাণ্ড। এই জিনিসগুলো যেন আমি না দেখি আর কি পড়ার সময় আর কি পড়ালেখা করতেছে তাদের লেখার টাইমই পাচ্ছে না আর কি স্টুডেন্ট যারা আর কি, তারা এর ভিতরে আবার ওরে মেসেজ পাঠানো এভরি অন ফর অমুক এতে তমুক, আবার কি চার কোনা কি সব দিচ্ছে, আমার দিকে ভয় লাগতেছে। অবাক কাণ্ড। এনিওয়ে এগুলো করার কোনো দরকার নেই। লেখাপড়া করতে এসো, লেখাপড়া করো। ঠিক আছে। আচ্ছা এনিওয়ে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে তার মানে এটার আনসার কি হবে? কোন অপশনে আছে জানো এটা? না 2 নাম্বার, তাই না? তার মানে খ আর কি তোমাদের যে বৃত্ত ভরাট করতে হবে। ঠিক আছে। বুঝতে পারছো সবাই? এটা এই টাইপের কোশ্চেন যদি আসে তাহলে এখান থেকে এই যে আমরা এভাবে আর কি করতে পারি, বা কেউ যদি মনে করে যে না আমি এটা মুখস্থ করে রাখবো সেক্ষেত্রেও সে করতে পারে আর কি, নো প্রবলেম। আচ্ছা এনিওয়ে এবার মনে করো যে আরেকটা অঙ্ক আসলো, লেখো সবাই। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 1.5 ইন্টু সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 13। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 13 মিটার।
এবং এবং এদের এদের মধ্যে ক্রিয়ারত মহাকর্ষ বলের মান এবং এদের মধ্যে ক্রিয়ারত মহাকর্ষ বলের মান উম 2.5 into 10 to the power minus 38 Newton. 2.5 into 10 to the power minus 38 Newton. (2.5 into 10 to the power minus 38 Newton). সূর্যের ভর নির্ণয় করো। সূর্যের ভর নির্ণয় করো। হয়েছে? লেখা শেষ হয়েছে? জি স্যার। তাহলে আমি আরেকবার বলি, তোমরা মিলাই নাও। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 1.5 into 10 to the power কত যেন 13? জি স্যার। 10 to the power 13 মিটার, এবং এরা পরস্পরকে 2.5 into 10 to the power minus 38 10 to the power minus 38 নিউটন বলে বিকর্ষণ করে। সূর্যের ভর নির্ণয় করো। ঠিক আছে? তাহলে এখন কি কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে তোমার মধ্যবর্তী দূরত্ব ডি দেওয়া আছে, এবং এদের মধ্যে ক্রিয়ারত মহাকর্ষ বলের মান এফ দেওয়া আছে, আর হচ্ছে সূর্যের ভর চাওয়া হয়েছে। তাহলে এখানে দুইটা বস্তু ছিল, একটা হচ্ছে সূর্য আর একটা হচ্ছে পৃথিবী, তাই না? তাহলে এখন আমরা হচ্ছে সূর্যের ভর যদি বের করতে চাই, তাহলে আমাদের এফ দেওয়া আছে এবং ডি দেওয়া আছে। আর সূর্যের ভর m1 বা m2 যেটাই আমরা ধরি না কেন, m2 মনে করলাম m2 বের করতে হবে। তাহলে m1 পৃথিবীর ভর আমাদের যদি আমরা জানি, এবং মহাকর্ষীয় ধ্রুবক g এর মান যদি আমরা জানি, তাহলে আমরা কি করব? সূর্যের ভরটা আমরা বের করতে পারবো। ঠিক আছে? তাহলে এখন আমরা পৃথিবীতে বাস করি এবং সায়েন্স পড়ি। আমরা পৃথিবীতে বাস করি এবং সায়েন্স পড়ি, এই জন্য আমাদের নৈতিক দায়িত্ব পৃথিবীর ভর, পৃথিবীর ব্যাসার্ধ এবং পৃথিবীর ঘনত্ব, এই তিনটা কত এটা আমাদের জানা। তা সেই জন্য হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব থেকে হচ্ছে আমরা জিনিসগুলো লিখে রাখি। সবাই লিখো এম ই, মানে ই মানে হচ্ছে আর্থ, মানে আর এম মানে হচ্ছে মাস, মানে পৃথিবীর ভর সমান হচ্ছে একচলটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমরা আচ্ছা লিখি 5.98 into 10 to the power 24 কেজি। তো আমরা মনে রাখবো হচ্ছে 6 into 10 to the power 24 কেজি। 5.98 দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। স্পষ্ট বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে পৃথিবীর ভর কত? 5.98 into 10 to the power 24 কেজি। কিন্তু আমরা ওই অত ঘিঞ্জিটা মনে রাখবো না, আমরা কি মনে রাখবো? 6 into 10 to the power 24 কেজি। কি ক্লিয়ার? এটা হচ্ছে পৃথিবীর ভর। এরপরে লিখে হচ্ছে আর ই। আর ই কি? আর ই হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর সেটা হচ্ছে কি, এটা হচ্ছে 6400 কিলোমিটার। আর কিন্তু অঙ্ক করার সময় আমাদের লাগে হচ্ছে মিটার, তার মানে 6.4 into 10 to the power 6 মিটার। ওই যে আমরা 1000 কিলোমিটারকে 1000 দিয়ে গুণ করলে 10 কিউব আসবে, আর এখানে দেখো যে 1 2 3, এই জন্য 10 to the power minus 10 to the power 6। মানে পৃথিবীর ব্যাসার্ধ কত? 6.4 into 10 to the power 6। যদিও এটা রাইট ব্যাসার্ধ না, রাইট ব্যাসার্ধ আসলে হচ্ছে
6380, ঠিক আছে, কিন্তু ওটাকে আমরা 400ই ধরি আর কি, ঠিক আছে। তাই জন্য আমরা ওই যে অ্যাপ্রোপ্রিয়েটটা আর কি ইয়েটা লিখলাম আর কি, যেটা আমরা মনে রাখবো বা অ্যাকচুয়ালি দেখবো অঙ্কের ভিতরে এটা দেওয়া থাকে বা এটাই প্রয়োগ করা লাগে আর কি, ঠিক আছে। আর এরপর হচ্ছে লিখো রো ই মানে ঘনত্ব 5.5 ইন্টু 10 কিউব, এটা হচ্ছে কি কেজি পার মিটার কিউব। 5.5 ইন্টু 10 কিউব কেজি পার মিটার কিউব, ঠিক আছে। এটা হচ্ছে কি পৃথিবীর ঘনত্ব 5.5 ইন্টু 10 টু দি পাওয়ার 3 কেজি পার মিটার কিউব, ঠিক আছে। এবং এই তিনটা আমরা পৃথিবীতে বাস করি এবং সায়েন্স পড়ি, এই জন্য আমাদের নৈতিক দায়িত্ব এই তিনটা মান মুখস্থ করা এবং মনে রাখা, ঠিক আছে। তাহলে পৃথিবীর ভর কত? 6 into 10 to the power 24. 6 into 10 to the power 24 কেজি। আর পৃথিবীর ব্যাসার্ধ কত? 6.4 into 10 to the power 6 মিটার। meter. আর ঘনত্ব কত? 5.5 into 10 to the power cube. 10 কিউব কেজি পার মিটার কিউব। ক্লিয়ার? ওকে, তাহলে এখন আর জি এর মান তো একটু আগেই আমরা আর কি শিখে ফেলছিলাম, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে সমীকরণটা কি লিখবো? সমীকরণটা মানে আচ্ছা এই অঙ্কটা যখন আমরা করব তখন হচ্ছে যে দেওয়া আছে, আচ্ছা আমরা জানি, আচ্ছা দেওয়া আছে, দেওয়া না থাকলে আমরা কোথায় পাইলাম? তাহলে এই দেওয়া আছে কেন লিখবো? আমরা জানি, আমরা না জানলে লিখতে পারি, তাহলে আমরা জানি কেন লিখবো? তারপরে বা আবার পাশে সাইড নোট দিব, এগুলো কেন করব? আমি এই কাজটা করলাম, এটা যদি টিচার দেখে না বুঝে তাহলে তো তার খাতা দেখার দরকার নেই, সাইড নোট না দিলে আবার সে কেটে দিবে। যাই হোক আর কি, এখন কিছু করার নেই, যে এটা আমাদের ছোটকাল থেকে অঙ্কের প্রতি আমাদের টিচাররা যেভাবে শিখাইছে এবং যেগুলো দিয়ে দিয়ে কি করছে আমাদের অঙ্কের প্রতি একটা ভীতি তৈরি করে দিছে আর কি। এই জন্য হচ্ছে এই যে সেই প্লে গ্রুপ, নার্সারি, এরপরে কত কত ক্লাস পড়ে টোড়ে আর কি ইন্টারমিডিয়েট পাস করার পরে একটা স্টুডেন্টকে যখন জিজ্ঞেস করা হয় তুমি তো ছোটকাল থেকে এতগুলো সাবজেক্ট পড়লা, এর ভিতর বলতো সবচেয়ে কঠিন সাবজেক্ট কোনটা? এটা যদি 100 জন স্টুডেন্টকে জিজ্ঞেস করা হয় তো আমি শিওর 99 জন স্টুডেন্ট ফিক করে হাসি দিয়ে বলবে অঙ্ক। ঠিক আছে, কিন্তু অঙ্কের মতো সহজ সাবজেক্ট পৃথিবীতে আর কিছু নেই। কারণ অঙ্কেতে কি আছে? অঙ্কেতে কিছুই নেই, অঙ্কেতে আছে 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট আর যোগ বিয়োগ গুণ ভাগ 4টা সিম্বল, তাই ছাড়া অঙ্কে আর কোনো কিছু নেই। আর ওই ছোটকালে এই 10টা ডিজিট আর 4টা সিম্বল আমাদের শিখাই দিচ্ছে, আর এরপরে আমরা আস্তে আস্তে বড় হচ্ছি আর ওই জিনিসগুলো রং ঢং করে আমাদের সামনে দিচ্ছে আর আমরা অবাক হয়ে যাচ্ছি যে কি দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, সেসব আলোচনায় আমরা না যাই, কিন্তু অঙ্কের প্রতি ভীতিটা অ্যাকচুয়ালি আমাদের টিচাররা আর কি এই সমস্ত এই দেওয়া আছে মান বসিয়ে সাইড নোট টোট এগুলো যখন আমরা দেখা যায় পরীক্ষা হলে দ্রুত টেনশনে পরীক্ষা দিয়ে শেষ করতে পারি না, সাইড নোট দেওয়ার কথা ভুলে গেলাম আর ফুল আমার অঙ্কটা কেটে দিল, তখন দুঃখে অঙ্কের প্রতি ভীতিটা তৈরি হয়ে যায় আর কি, অঙ্ক করতেও ইচ্ছা করে না। এই টাইপের কিছু ঝামেলাতে দেখা যায় যে অঙ্কের প্রতি ভীতিগুলো তৈরি হয়ে যায় আর কি। আচ্ছা যাই হোক, সেগুলো আমরা বাদ দিই। এখন হচ্ছে যেহেতু আমাদের শিখাইছে সেক্ষেত্রে কি দেওয়া আছে, কি যেন দেওয়া আছে হচ্ছে প্রথমে ডি ছিল না, কত যেন 1.5 5 into 10 to the power 13 কি মিটার। মিটার। তারপরে হচ্ছে কি দেওয়া আছে এফ, এফ ইকুয়াল টু কত? 2.5 into 10 to the power minus 38 কি নিউটন। নিউটন, তাই না? ওকে, আচ্ছা তারপরে হচ্ছে এরপরে আমরা কি করব? আমরা জানি কি জি ইকুয়াল টু 6.67 into 10 to the power minus 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, এটা না? ওই যে একটু আগে আমরা একক শিখছিলাম, মনে আছে? এটাই ছিল না? আচ্ছা, আর হচ্ছে এবং আমরা আরো জানি পৃথিবীর ভর এম ইকুয়াল টু কত? 6 into 10 to the power 24 কেজি। ধরি সূর্যের ভর, সূর্যের ইংলিশ কি জানো? এস, তাই না? এস এস না? সূর্যের ভর, সূর্যের এস না, সূর্যের ইংলিশ সূর্যের এস না? ওটা সূর্য, এস মানে সূর্য, ঠিক আছে? কি ক্লিয়ার এটা? এখন আমরা কি করব? আমরা জানি কি এফ ইকুয়াল টু এটা, এরপরে তাহলে আমরা কি লিখবো? এম এস ইকুয়াল টু এফ ডি স্কয়ার বাই জি ইনটু এম ই,
এটা না জি কি স্যার। ঠিক আছে? এই পর্যন্ত কোনো প্রবলেম আছে? না স্যার। তাহলে এখন আমরা কি করব, এখানে আমরা মানগুলো বসাবো। বলো তো এফ কত কত জিজ্ঞেস করো, আমি তো দেখতেই পাচ্ছি 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার -38, আর ডি কত, ডি হচ্ছে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 13 হোল স্কয়ার বাই হচ্ছে জি কত 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11, আর এম কত, এম হচ্ছে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24, এটা না? ওকে, এখন তাহলে হচ্ছে আমরা কি করব, এখন আমরা হচ্ছে এটাকে ক্যালকুলেশন করব। কিভাবে করব, আগে আমরা 10 টু দি পাওয়ারটা ক্যালকুলেশন করি। বলো 13 দুগুণে কত? 26। 26, 26 আর 38 কত? 13 12। মাইনাস 12 মাইনাস 12 না? জি স্যার। মাইনাস 12 না? জি স্যার। কারণ এখানে 13 দুগুণে 26 প্লাস, আর এটা হচ্ছে কত, -12, তাহলে -12 আর এই 11 কত হবে? -23। মাইনাস না, না না স্যার প্লাস তো প্লাস ওই উপরে উঠে প্লাস আচ্ছা আচ্ছা আচ্ছা, না না না, এক ভুল করছি। এটা হচ্ছে তোমার, -1 এটা হচ্ছে -12 না? -1 হবে। -12, আর এটা -1। মাইনাসে মাইনাসে কাটা গেলে -1, তাই না? আর এটা কত? -24, -25 -25। জি স্যার। হ্যাঁ, তার মানে তো আমরা হচ্ছে বিশাল বড় একটা ভুল করেছি আর কি। সূর্যের ভর 10 টু দি পাওয়ার মাইনাস আর কি। আরে বাপরে বাপ, তো আমরা ডিজিট উল্টো পাল্টা দিয়ে ফেলেছি। আচ্ছা যাই ব্যাপার না, দিছি যা দিছি। তাহলে কত হবে? 10 টু দি পাওয়ার -25, তাই না? কি ঠিক আছে? জি স্যার। তার মানে হচ্ছে আমাদের এই যে ক্রিয়ারত বলটা মাইনাস এটা না দিয়ে আর হচ্ছে এটা প্লাস দেওয়া উচিত ছিল, তাহলে হচ্ছে আমাদের জন্য সুবিধা হতো আর কি। ঠিক আছে, আচ্ছা যাই একটা ব্যাপার না। তাহলে এখন এখান থেকে হচ্ছে আমরা কি করতে পারি, এখান থেকে হচ্ছে আমাদের হচ্ছে 26, আর এটা হচ্ছে বললাম কত 12, তার মানে 11 গেলে 1, 24 আর 1 25, -25, ঠিক আছে। এরপরে যে আর যে বাকি যেগুলো আছে সেটাকে আমরা যদি হিসাব করি, 15 স্কয়ার, 15 কত যেন 225, তার মানে হচ্ছে আমরা ওটা লিখি 2.5 ইন্টু 225-এ কয়টা পয়েন্ট যাবে? দুইটা না, তার মানে 2.25, আর নিচে হচ্ছে 6.67, আর হচ্ছে ইন্টু হচ্ছে 6। তাহলে এখন আমরা হচ্ছে এখান থেকে এই দুইটা পয়েন্ট, এই পয়েন্ট দুটা তুলে দিলাম, তুলে দিলে তাহলে হচ্ছে আমাদের এখানে 225, আর এখানে হচ্ছে 66। আর যাই হোক, এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে করবো আর কি। হ্যাঁ, এটা ক্যালকুলেশন করে আমরা টাইম নষ্ট করতে চাই না আর কি, ঠিক আছে? আর এটা যদি আমি ক্যালকুলেশন শিখাই তারপরে তো তোমরা করবা না, করবা তোমরা তো ঠিকই যে ক্যালকুলেটর চাপ দিবে, তাই না? কি বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ, অনেক আগে চাপা হয়ে গেছে। থাকবে না স্যার। কি 1.46 ভিতরে অ্যাডমিশনে তো আর ইয়া থাকবে না না স্যার। না, আজকে এখন তো আমাদের অ্যাডমিশনের ক্লাস হচ্ছে না। জি স্যার, তাও ঠিক। এখন তো আমাদের এইচএসসি ফিজিক্স ফার্স্ট পার্ট ক্লাস হচ্ছে। কি ক্লিয়ার? 15 না 1.5 মেবি কোনটা? 1.46 মানে টোটাল করলে, এটা করলে 1.26 in 10 to the power -25 আর এইটুকু ক্যালকুলেশন করলে কত হয়? এটা তো আমার মানে ভুল বলতেছে, কারণ এখানে 225 দুগুণে হচ্ছে 450, 1.406 into 10 to the power -26. 26। হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, মিজান আবার বলো তো কত? 1 পয়েন্ট কি মিজান বললো না কেবল? কে বললো এখন এই যে এটা 10 to the -26 কে বললো? 1.4 into 10 to the power -26। হ্যাঁ, ও তো সেটাই, সেটা বললোটা কে এখন? 1.406 জি স্যার। এটা কে মিজান বলছে না? অবাক কাণ্ড। আচ্ছা 1 পয়েন্ট কত বললা? 406 into 10 to the power -26 কেজি ভর না? ভর। তো আসলে সূর্যের ভর হচ্ছে 2.02 into 10 to the power 30 কেজি, ঠিক আছে? তার মানে আমরা ডিজিটটা ওরকম উল্টা পাল্টা ডিজিট দিয়ে দিছি আর কি। বুঝতে পারছো ব্যাপারটা?
কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, কিন্তু অ্যাকচুয়ালি সূর্যের ভর হচ্ছে এটা, এবং হচ্ছে ডিজিট গুলো আমাদের এমন ভাবে দেওয়া উচিত ছিল যেটা দিলে আর কি আমাদের হুবহু এটা না আসলেও এর কাছাকাছি একটা ডিজিট আসবে আর কি। বুঝতে পারছো ব্যাপারটা? কি ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? আর এই এই যে অঙ্কটা আমরা করলাম, এই অঙ্কটা যদি আসে তাহলে তোমরা নিশ্চিত থাকবা যে এই টাইপের অঙ্ক আসবে হচ্ছে তোমার গতে, মানে 3 মার্কসের কোশ্চেন। আর এটা যদি ঘতে আসে, ওই যে কি জানো ঘর অঙ্ক গুলোকে যেন কি উচ্চতর দক্ষতা, কি কি উচ্চতর দক্ষতা। দক্ষতামূলক প্রশ্ন আর কি, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে সেই উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন আসলে কি রকম প্রশ্ন হইতো সেটা হচ্ছে আমরা একটা অঙ্ক লিখি। লেখো, দুইটি বস্তুর মধ্যে মহাকর্ষ বলের কিরূপ পরিবর্তন হবে? দুইটি বস্তুর মধ্যে মহাকর্ষ বলের কিরূপ পরিবর্তন হবে লেখা শেষ হয়েছে? জি স্যার। যদি দুইটি বস্তুর মধ্যে মহাকর্ষ বলের কিরূপ পরিবর্তন হবে যদি প্রথম বস্তুর ভর দ্বিগুণ এবং দ্বিতীয় বস্তুর ভর 3 গুণ, দুইটি বস্তুর মধ্যে মহাকর্ষ বলের কিরূপ পরিবর্তন হবে যদি প্রথম বস্তুর ভর দ্বিগুণ এবং দ্বিতীয় বস্তুর ভর 3 গুণ, এবং সাথে সাথে এদের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হয়। এবং সাথে সাথে এদের দূরত্ব দ্বিগুণ করা হয়। উপযুক্ত গাণিতিক সমীকরণ ব্যবহার করে উপযুক্ত গাণিতিক সমীকরণ ব্যবহার করে তোমার জ্ঞানের পরিচয় দাও। হয়েছে? কৌশিক পড়ো তো, কি লিখছো? মিজান, তুমি কিন্তু মায়ের খাবা। তোমার মেসেজ দিতে কে বলেছে? যদি প্রথম বস্তুর ভর, না আবার পড়ো। দুইটি বস্তুর মধ্যে মহাকর্ষ বলের কিরূপ পরিবর্তন হবে যদি প্রথম বস্তুর ভর দ্বিগুণ এবং দ্বিতীয় বস্তুর ভর 3 গুণ, এবং সাথে সাথে এদের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হয়। উপযুক্ত গাণিতিক সমীকরণ ব্যবহার করে তোমার জ্ঞানের পরিচয় দাও। আরে বাপরে বাপ, বিশাল ব্যাপার। গুড। তাহলে এখন আমরা হচ্ছে আমাদের জ্ঞানের পরিচয় দিই আর কি। হ্যাঁ, তা এখন দেখি হচ্ছে সবাই কি জ্ঞানী আর কি। দেখো, যে উচ্চতর গাণিতিক তোমার দক্ষতামূলক প্রশ্ন আর কি। তাহলে হচ্ছে ধরি বস্তু দুইটির ভর হচ্ছে প্রাথমিক অবস্থায় বস্তু দুইটির ভর m1 m2 এবং দূরত্ব হচ্ছে d, এবং এদের ক্রিয়ারত বল হচ্ছে F।
অতএব আমরা মহাকর্ষ সূত্র হতে আমরা জানি F equal to G into M1 M2 by D স্কয়ার। ঠিক আছে, এটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখলাম। ঠিক আছে, এখন দেওয়া আছে প্রথম বস্তুর ভর M1 সমান কত? প্রথম বস্তুর ভর দ্বিগুণ, তাই না? আচ্ছা, তাহলে প্রথম বস্তুর ভর হচ্ছে আমরা M1 সমান কি হবে? টুয়াইজ M1, তাই না? আর হচ্ছে M2 সমান কি হবে? থ্রাইজ M2, এটা না? জি স্যার। আর D সমান কি হবে? টুয়াইজ D, এটা না? জি স্যার। আর ধরি বল মহাকর্ষ পরিবর্তী বল হচ্ছে F প্রাইম, এটা ধরি। ঠিক আছে, ধরি পরিবর্তিত বলের মান F প্রাইম। ঠিক আছে, যা নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে যে মহাকর্ষ সূত্র হতে আমরা জানি কি F প্রাইম ইকুয়াল টু হচ্ছে G ইন্টু M1। M1 মানে কি টুয়াইজ M1, আর M2 মানে কি দেখা যাচ্ছে? জি স্যার। 3M2 বাই D মানে কি টুয়াইজ D হোল স্কয়ার। ঠিক আছে, হয়েছে? তাহলে এখন এখান থেকে হচ্ছে আমরা এটা ক্যালকুলেট করলে কি হয়? ক্যালকুলেট করলে হচ্ছে আমাদের হচ্ছে G ইন্টু টুয়াইজ M1 ইন্টু 3M2 বাই হচ্ছে 2 ইন্টু 2 D স্কয়ার। এটা লেখা যায়? ওই যে 2 কে বড় করলে কি হয়? দুইটা 2 হয় আর এই যে D স্কয়ার হয়। তাহলে এখন আমরা এভাবে কেন করলাম? কারণ এই যে 2 কেটে দিতে পারবো, আর নাইলে আবার 3 দোকানে 6, 2 দোকানে 4, 6 আর 4 কাটতে গেলে আবার আমাদের প্রবলেম হয়ে যাইতে পারে। হ্যাঁ, তা সেই জন্য আমরা এভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে তাহলে ফাইনালি যে কি হলো আমাদের 3/2 G ইন্টু M1 M2 বাই হচ্ছে D স্কয়ার। আর 1 নাম্বার থেকে আমরা কি দেখছিলাম? এটা সমান কি F, তার মানে F প্রাইম ইকুয়াল টু হচ্ছে 3/2 F, তাই না? পাশে কি লিখবো? 1 নং হতে, তাই না? কি ঠিক আছে? তাহলে এবার বলবো যে হচ্ছে যে গাণিতিক সমীকরণ ব্যবহার করে আমাদের জ্ঞান থেকে এটা আমরা দেখতে পাচ্ছি যে উপযুক্ত প্রদত্ত পরিবর্তনগুলো ব্যবহার করে আমরা হচ্ছে মহাকর্ষ বলের পরিবর্তন পাই হচ্ছে প্রাথমিক বলের 1.5 গুণ বা 3/2 গুণ বা 1.5 গুণ। কি ঠিক আছে? জি স্যার। তাহলে দেখো তো, এই যে গতে যে অঙ্কটা আমরা করলাম সেটার থেকে এটা সহজ না? জি স্যার, অনেক সহজ। এবং এরকমই আর কি ঘয়ের উত্তরগুলো আসলে এরকম আর কি, ছোট 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 আর কি। ঠিক আছে, খালি ওই একটা দুটা কথা সব বানাই বানাই লিখে দিলেই হয়ে যায় আর কি। কি ঠিক আছে? জি স্যার। সবাই বুঝতে পারছো ব্যাপারটা? হ্যালো, জি স্যার, পেরেছি। ওকে ঠিক আছে। তাহলে এখন কয়টা বাজে? এখন তো মানে ভালোই 10:10 বেজে গেছে আর কি। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক আর কি। তাহলে এরপরে ম্যাথ ক্লাস কবে আমাদের? আবার মঙ্গলবার না? সরি, ফিজিক্স 1 হচ্ছে, এরপর আবার মঙ্গলবার হচ্ছে 9টা থেকে 10টা। আর কালকে আছে হচ্ছে ফিজিক্স 2 আর ম্যাথ 2, তাই না? ফিজিক্স 2 ম্যাথ 2 দিয়েই তো বোধহয় আমাদের ক্লাস শুরু হয়েছিল, তাই না? ফিজিক্স 2 ম্যাথ 2। আচ্ছা, ওই দিন কি পড়ছিলাম আমরা? ওই যে বোধহয় সার্কিট সমাধান করছিলাম, তাই না? সার্কিট শিখছিলাম আর কি, তাই তো? আচ্ছা, এনিওয়ে, আর ম্যাথ 2 তে কি করছিলাম? ওই যে ত্রিকোণমিতি আর কি। ত্রিকোণমিতির হচ্ছে যে 7.2 করছিলাম না সমীকরণ? ত্রিকোণমিতির সমীকরণ, ত্রিকোণমিতির অনুপাত, ত্রিকোণমিতির সমীকরণ না করছিলাম আমরা? জি স্যার। হ্যাঁ, ত্রিকোণমিতিক, হ্যাঁ ওই তো সেকেন্ড পেপারে ত্রিকোণমিতিক সমীকরণ করছিলাম আর কি। ঠিক আছে, বিপরীত বৃত্তীয় ফাংশন করি নাই। 7.2 শুরু হয়েছিল। হ্যাঁ, 7.2 এর সূত্র হয়েছিল, তারপরে হচ্ছে কিছু অঙ্ক টঙ্ক আলোচনা হয়েছিল এবং আমি কিছু অঙ্ক দাগাই দিছিলাম না? জি স্যার। 7.1 এটা এটা 7.2 2 এর উদাহরণ করেছেন? কিচ্ছু করাইনি, সূত্রগুলো লিখে দিছিলাম এবং সে অঙ্ক দাগাই দিই নাই সেদিন আমি। না স্যার। না স্যার।
আচ্ছা That's অসুবিধা নেই, simple না হয়ে দেখাই গেছে। দিলে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। মানে সূত্রগুলো এবং তারপরে হচ্ছে ওই যে এমসিকিউতে কিভাবে অঙ্কগুলো আসে সেগুলো, তারপর হচ্ছে ওই যে আমরা বোধহয় ওই যে সমীকরণ দিয়ে আসলে কি রকম সেটা করতে যে ওই যে আমরা বানানো জিনিস আর অরিজিনাল জিনিস এই জিনিসগুলো শিখছিলাম, তাই না? জি স্যার। জিনিস কয়টা? দুইটা ফার্স্ট দুইটা। পেপারে তো কি কি? একটা বানানো আর একটা এই, জিনিস Sin হচ্ছে cos। দুইটা, একটা হচ্ছে সাইন আর একটা হচ্ছে কস। Sin cos. আর বানানো জিনিস কয়টা? চারটা। চারটা হচ্ছে বানানো জিনিস, ঠিক আছে। চারটা। তা বানানো জিনিস দিয়ে অঙ্ক আসলে আমরা কি করি? জিনিসে জিনিসে কনভার্ট। চলে কনভার্ট করি, তাই না? আচ্ছা যাই হোক আর কি, তাহলে আমাদের কালকেই তো বোধহয় হচ্ছে ফিজিক্স 2 এবং ম্যাথ 2। তার প্রথমে হচ্ছে 7:30 থেকে 8:30 ফিজিক্স 2, তারপর হচ্ছে ম্যাথ 2, ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে কালকে আবার দেখা হচ্ছে 7:30টায়। তোমরা হচ্ছে আগে আগেই চলে আসো আর তোমাদের ফ্রেন্ড যারা আছে সবাইকে আর কি ইনভাইট করো, ক্লাসগুলো করতে বলো আর কি, ঠিক আছে। রেজিস্ট্রেশন করে ক্লাসগুলো করুক, ঠিক আছে। খালি খালি ঘরে বসে রইছে আর কি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে তাহলে নতুন কে কে আসছে আজকে ক্লাসে? হ্যালো, সাকিব ইমন স্যার। সাকিব রিয়ন। আগে ছিল। রিয়ন বাবু। রিয়ন বলবে, রিয়ন নাই এখন। বাবুর কাছে কথা বলছো। ওরে বাবা, এখন থেকে অলরেডি 16 জন হয়ে গেছে, তার মানে সবাই বুঝে গেছে যে ক্লাস শেষ, এই জন্য আর কি ধাম করে সবাই চলে গেছে। আচ্ছা একই যে অসুবিধা নেই, ঠিক আছে তাহলে। আচ্ছা আমরা হচ্ছে আগে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।